আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আজকের ক্লাস। আজকে মেবি আমাদের যদি ভুল না হয় তাহলে আমাদের আজকে 4th নাম্বার ক্লাস হওয়ার কথা ছিল বৃত্ত অধ্যায়ের উপর। কিন্তু দেখো আজকে আমাদের 4.1 হবে, অর্থাৎ এখানে আমরা একটা টপিক ছিল যেটা একটা মেজর টপিক, এটা আমি চাইলে নিতে পারি, বাট যেহেতু এখানে টপিকটা লেস ইম্পর্টেন্ট তাই চাইতেছিলাম সাথে আরো কিছু অ্যাড করে আমি আরেকটা পর্ব নেবো যেটা আমরা হোয়াইট বোর্ডে নিব এখন দেখো একটা লেজ ইম্পর্টেন্ট, সুতরাং চিন্তা করতেছি এখন স্লাইডে তোমাদের শেষ করা দেওয়া যায়, অর্থাৎ ইম্পর্টেন্ট কোনো টপিক না। সো আমাদের টপিকের নাম শুরু করে দিতেছি, অর্থাৎ প্রথমে আমাদের টপিকের নাম লেখো একটা নির্দিষ্ট বৃত্ত। ধরলাম একটা নির্দিষ্ট বৃত্ত, এটা একটি নির্দিষ্ট বৃত্ত এবং এবং একটি একটি সরলরেখা এবং একটি বৃত্ত এবং একটি সরলরেখা ছেদকারী বিন্দুর সমীকরণ। বুঝতেছো? আমি বুঝেই বলতেছি। একটা সমীকরণ থাকবে, এখানে একটা সমীকরণ থাকবে। ধরো এই হলো বৃত্তের সমীকরণ, একটা নির্দিষ্ট বৃত্ত, এইগুলো আমাদের সেই নির্দিষ্ট বৃত্ত এবং একটি নির্দিষ্ট সরলরেখা যে বিন্দুতে ছেদ করে, যেমন এটা কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করছে না, ওই ছেদ বিন্দু থেকে এখন আমি একটা বৃত্ত আঁকাবো, ওই ছেদ বিন্দুর আবার এটা চাইছে, অর্থাৎ ধরো এটা তো আবার থিম দেওয়া, অর্থাৎ ওইটার ছেদবিন্দুগামী আমাদের বৃত্তের সমীকরণ। যেমন এই যে এই বিন্দু এবং এই বিন্দু ছেদ করে যায় এমন একটা বৃত্তের সমীকরণ আমাদের দরকার। ধরো এই যে দেখো, এই যে দুইটা বিন্দু ছেদ করে গেছে, এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা ছেদ করছে আর এই বিন্দুটা ছেদ করছে, এই বিন্দুটা, অর্থাৎ এই যে দুইটা বিন্দু ছেদ করছে এই বিন্দুটা আমাদের, এই অর্থাৎ প্রশ্নে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এইটা দেওয়া থাকবে, আমার প্রশ্নে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এই সরলরেখাটার স্থানাঙ্ক দেওয়া থাকবে। আমাদের বের করতে হবে এই যে নির্ণয় বৃত্ত, এটা আমাদের কি নির্ণয় বৃত্ত, এই বৃত্তটা আমাদের কি নির্ণয় বৃত্ত, এটা কি আমাদের নির্ণয় বৃত্ত। এখন এই বৃত্তের সমীকরণ কিভাবে বের করব, আমি চিত্র আবার আঁকি। ধরো এই যে এইখানে একটা নির্দিষ্ট বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে এবং ওই বৃত্তের উপর একটা সরল রেখা দেওয়া থাকবে, এই হলো সরলরেখা এবং এবং এই যে এই দুইটা বিন্দু ছেদ করে যে আমাদের একটা বৃত্ত হইতেছে, এই বৃত্তটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই যে আমাদের দুইটা সমীকরণ, একটা এই বিন্দু দিয়ে যাবে এবং এই বিন্দু দিয়ে যাবে, এই বিন্দু দিয়ে যাবে আর একটা এই বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ এদের ছেদ অংশ কোনটা, এইটা আর এইটা না, এইটা আর এইটা, এই অংশ দিয়ে যাবে, এই বৃত্তের সমীকরণ নির্ণয়। টপিকটা বুঝছো? এবার জাস্ট নির্ণয় করো। দেখো আমরা অবশ্যই জানি এই যে বৃত্তটা, এই বৃত্তের সাধারণ সমীকরণ আছে, কি সমীকরণ? x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু কি 0। এখন দেখো এই বৃত্তের সমীকরণ দেখো কত বড় একটা সমীকরণ, এত বড় সমীকরণকে আমি যদি না লিখি বা একটু আমি জাস্ট বোঝার সুবিধার্থে এই ফুল এর পরিবর্তে আমি যদি জাস্ট সি লিখি, তোমরা কিছু মাইন্ড করবা না? জাস্ট কি লিখবো? জাস্ট সি লিখবো। আমি এখান থেকে স্টকটা সিলেক্ট করে নিই, জাস্ট এখান থেকে জাস্ট কি লিখলাম, জাস্ট অনেক বড় সমীকরণটা তো তোমরা অবশ্যই জানো, আমাদের ফার্স্ট লেকচারে এটা আছে, এইটা বদলে আমি এটা জাস্ট এখানে লিখলাম, এইটা হলো এস সমান সমান 0। আর এস মানে কি? ওই যে সাধারণ সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। আর এই যে আমাদের সরলরেখার প্রমিত সমীকরণ কি? সরলরেখার প্রমিত সমীকরণ তো কি মনে আছে? ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইটা না একটা সরলরেখার প্রমিত সমীকরণ। এখন এত বড় একটা সমীকরণ, এটাকে আমি লিখলে খারাপ দেখায় না? তাহলে আমি এটাকে যদি সংক্ষেপে লিখি এল ইজ ইকুয়াল টু 0, তাহলে কিছু মনে করবো? আমি এটাকে সংক্ষেপে লিখলাম এল ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমি শুধুমাত্র যে বাম পক্ষটাকে, কত বড়টা বাম পক্ষ, এখানে এস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আর এখানে এই বাম পক্ষকে এল দিয়ে রিপ্রেজেন্ট যদি করি, তাইলে এই বৃত্তের সমীকরণ হবে, এই বৃত্তের সমীকরণ হবে এস প্লাস কে এল ইজ ইকুয়াল টু 0। এখানে এস কি? ওই যে বৃত্তের সমীকরণ, এখানে এসটা কি আমাদের বৃত্তের সমীকরণ, আর কে একটা ধ্রুবক, এখানে কে একটা ধ্রুবক, এখানে কে একটা ধ্রুবক, এখানে কে একটা ধ্রুবক, আর
এই এল কি, এল হইলো আমার সরলরেখাটার সমীকরণ, আর এদের মান কি হবে, মান সর্বদা শূন্য হবে। এটা যদি এখন আমি বড় করে লিখতাম তাইলে কি হইতো, তাইলে এটা কিছুটা এইরকম হইতো, অর্থাৎ ওই যে সরলরেখাটার সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটা ছিল আমাদের কি এস। এখন আমাদের সমীকরণ মনে আছে এস, এস তারপর হয়তো কি প্লাস, প্রথমে এস তারপর প্লাস তারপর কে একটা ধ্রুবক তারপর এল, অর্থাৎ আমাদের ইসের সমীকরণ, কিসের, সরলরেখাটার সমীকরণ, অর্থাৎ এস প্লাস তারপর হবে কি এটা সমীকরণের পর প্লাস কে, তারপর হলো আমাদের কি থাকতো এল, এল মানে কি আমাদের ওই যে ইটার সমীকরণ, সরলরেখাটার সমীকরণ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। এখন দেখো এটা অনেক বড় না, এটা অনেক বড় না, তাই জন্য আমি সংক্ষেপে আমরা কি লিখি এস প্লাস কে এল ইজ ইকুয়াল টু 0। টপিক বুঝতে পারছো কিনা বলো, টপিক বুঝতে পারছো কিনা। আমরা প্রথম দেখলাম কি, প্রথম আমরা বৃত্ত দেখতে আসছিলাম, আমরা বৃত্তটা দেখছি, আমাদের বৃত্ত অধ্যায়ের উপর আজকে ক্লাস গেছিল, সেখান থেকে আমরা দেখলাম নির্ণেয় বৃত্ত। কি বৃত্ত, যদি যদি একটা একটা বৃত্ত থাকে, একটা বৃত্ত একটা নির্দিষ্ট বৃত্ত দেওয়া থাকে এবং ওই বৃত্তের উপর একটি সরল রেখা দেওয়া থাকে এবং অর্থাৎ বৃত্তের সমীকরণ আর একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকে, তাইলে ওই বৃত্তের সমীকরণ কি হবে, ওই বৃত্তের সমীকরণ কি হবে, উঠাও, ওই বৃত্তের সমীকরণ কি হবে, ওই বৃত্তের সমীকরণ কি হবে, আমি এখানে একটু হাইড করে দিই, ওই বৃত্তের সমীকরণ কি হবে, উঠাও, ওই বৃত্তের সমীকরণ হবে এস, অর্থাৎ এইটার সমীকরণ তো এস ইজ ইকুয়াল টু কত 0, আর এইটার সমীকরণ কি এল ইজ ইকুয়াল টু 0। এইটা না, এইটা যদি হয়ে থাকে, এইটা যদি হয়ে থাকে, উঠাও, এইটা যদি হয়ে থাকে, এইটা যদি হয়ে থাকে, তাইলে বৃত্তের সমীকরণ কি হবে, বৃত্তের সমীকরণ হবে এস প্লাস কে এল ইজ ইকুয়াল টু 0, এস প্লাস কে এল ইজ ইকুয়াল টু 0। এবার আসো, এবার এই টাইপের একটা ম্যাথ আছে, এটা যদি দেখাই, অর্থাৎ কোনো অনেক সময় বলবে এটা নট ফর একাডেমিক, আগেই লিখে থাকি টাইটেল লিখে লিখি ডোন্ট ইউজ ইন একাডেমিক, এটা একাডেমিকের জন্য না, একাডেমিকে এটা আসে না, এই টাইপের ম্যাথ আসেই না। একাডেমিকের জন্য যে ম্যাথটা করবো নট ফর, কারণ এটা কিসের জন্য, এটা ফর রিটেনের জন্য, বুয়েট রিটেন, এটা বুয়েট রিটেন ফর কি বুয়েট, বুয়েট প্লাস ডু এদের জন্য, যেসব ডু এটা নট বু, এদের জন্য এটা ইউজ হবে, বুঝছি, ইয়েস। এবার এবার আমরা দেখব কি, সরি 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 কিছু দেখো না তোমরা, যাক আমরা এখানে চলে আসবো। এরপর আমরা কি দেখবো ভাইয়া, আমরা দেখবো এই টাইপের, ধরো অনেক সময় দেওয়া থাকবে, ধরো কোন একটা রেখা, কোন একটা রেখা ধরলাম, এই একটা রেখা, এই রেখা নাকি, এই রেখা, এই রেখা যদি একটা কোনো বৃত্তকে স্পর্শ করে, একটা রেখা যদি এই বৃত্তকে স্পর্শ করে, ধরলাম এই যে স্পর্শ করছে, দেখো ধরলাম এই স্পর্শ করছে, যাও ধরলাম, ধরলাম স্পর্শ করছে, বৃত্তটা স্পর্শ করছে, কোন জায়গায় স্পর্শ করছে, এই জায়গাটায় স্পর্শ করছে, এই জায়গাটায়, এই জায়গাটায় স্পর্শ করছে, করছে না, বৃত্তটা স্পর্শ করছে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো তুমি হয়তো জানো কিনা জানি না, আমাদের ফার্স্ট লেকচারে আলোচনা করছিলাম, যদি এক্স অক্ষকে করে তাইলে হবে কি, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, এর বাইরে কিন্তু আমাদের আসে না একাডেমিকে, এর বাইরে ম্যাথও আসে না। আর একাডেমিকে তো তোমার বলবে না, কারণ তুমি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাইলেই তো লিখতে পারো জি স্কোয়ার সি, ওয়াই কে করে তারে লিখতে পারো এফ স্কোয়ার সমান সি। এখন যদি এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে স্পর্শ না করে তাহলে কি তুমি এটা লিখতে পারবা না, তাহলে কি এই সূত্র কি কাটা, হ্যাঁ এটা তুমি ইউজ করতে পারবা না। তাইলে এখন তোমার কি করতে হবে, তোমার যে কোনো রেখার জন্য একটা নির্দিষ্ট সমীকরণ দরকার হবে, সেইটা আমি এখানে দেখবো। ধরো এটা একাডেমিক আসে না, কি হবে, ধরো এই যে এইখানে স্পর্শ করতেছে, এই যে এইখানে স্পর্শ করতেছে, ধরলাম যে এইখানে স্পর্শ করছে, ওইখানে স্থানাঙ্ক হইলো আলফা কমা বিটা, আলফা কমা বিটা, ওই স্থানাঙ্ক কত, আলফা কমা বিটা। তোমরা জানো কিনা, তোমরা জানো কিনা জানাই যে প্রত্যেকটা বৃত্ত, ধরো একটা বৃত্ত, এটা কি, ধরো একটা বিন্দু, এই প্রত্যেকটা বিন্দুই কিন্তু একটা বৃত্ত, প্রত্যেকটা বিন্দুই কি একটা বৃত্ত, এটার কয় বিন্দু বৃত্ত। অর্থাৎ বিন্দু হলো এমন একটা বৃত্ত যার কোনো ব্যাসার্ধ নাই, এখানে ব্যাসার্ধর মান কি, ব্যাসার্ধর মান 0, যার কোনো ব্যাসার্ধ নাই। বৃত্ত কিন্তু নিজের একটা গোল, কিন্তু এই কোনো, ধরো একটা বৃত্ত দিলাম, এই বৃত্ত দিলাম, এই যে বৃত্ত দিলাম, এই যে বৃত্ত দিলাম, ধরো এই, সরি এটা বড় করে দিলাম, ধরো একটা বৃত্ত দিলাম, এই যে বৃত্ত, এই যে বৃত্ত দিলাম, ধরো একটা বিন্দু দিলাম, এই বিন্দুর কোনো ব্যাসার্ধ নাই, এই বিন্দুর কি নাই, ব্যাসার্ধ নাই, তার কিন্তু ও কিন্তু বৃত্ত, ওর হইতে পারে ব্যাসার্ধ নাই, এর কোনো ব্যাসার্ধ নাই, কিন্তু তার মানে কি সে বৃত্ত না, হ্যাঁ সেও বৃত্ত, কিন্তু তার কোনো ব্যাসার্ধ নাই, তার কোনো ব্যাসার্ধ নাই।
বাট প্রত্যেকটা বিন্দুবৃত্তই কিন্তু বৃত্ত। এতটুকু বোঝার পরে এখন আসো, ধরলাম তাহলে আমরা কি ধরবো, তাহলে আমরা জানি কিন্তু তাহলে তাহলে কি এখান থেকে ধরো আমি এটা জানি, তাহলে কি এরকম লিখতে পারি না, আলফা এক্স মাইনাস আলফা, আমরা সমীকরণ জানি কি এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান সমান ব্যাসার্ধ স্কোয়ার মান তো শূন্য। এতটুকু বুঝছি। কারণ কি এই যে বিন্দুবৃত্তর কেন্দ্রই তো আলফা কমা বিটা, বিন্দুবৃত্তের ক্ষেত্রে আলফা কমা বিটা, কিন্তু এর ব্যাসার্ধর মান আছে না, ব্যাসার্ধর মান কত শূন্য। এখন যদি আমি এই যে এই সমীকরণটা অর্থাৎ এইখানে একটা বৃত্ত চিন্তা করব এবং এই যে সরলরেখার সমীকরণটা আমাদের প্রশ্নে দিয়ে দেবে, ধরলাম এল ইজ ইকুয়াল টু 0, আর এই এল মানে কি ওই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু সি, এল ইজ ইকুয়াল টু 0। এখন এইখান থেকে ক্যালকুলেশন করবা, অর্থাৎ ওই যে আমি একটু শিখাইলাম একটা বৃত্ত দেওয়া থাকলে আমি শিখেছিলাম কি একটা বৃত্ত আর একটা সরলরেখা যদি দেওয়া থাকে এখানে এই বৃত্তের মধ্যে, তাহলে একই জিনিস, খালি এখানে কি বৃত্তটা এমন একটা বৃত্ত যে বৃত্তের ব্যাসার্ধের মান কত শূন্য, আর কোনো পার্থক্য আছে নাই, আর কোনো পার্থক্য নাই। এতটুকু বুঝছি। আচ্ছা, এরপর আমাদের নতুন কনসেপ্ট আসবে, এরপর আমরা নতুন কনসেপ্টে যাব। এরপর আমাদের নতুন যে কনসেপ্ট সেটার নাম কি জানো, এবার যদি তোমরা এতদিন শিখলাম কি, এবার দেখলাম একটা একটা মানে একটা নির্দিষ্ট বৃত্ত আছে তার উপর একটা সরলরেখা। এখন আমরা শিখবো, এবার শিখবো কি, ধরো এই একটা বৃত্ত, ইয়েস, এই আর একটা বৃত্ত, দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্ত, মানে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই দুইটা বৃত্ত একটা জায়গায় ছেদ করছে নিজেকে। কোথায় ছেদ করছে দেখো তো, এই দুইটা বৃত্ত কি এই জায়গায় ছেদ করছে না, এই জায়গায় ছেদ করছে না, আবার এই জায়গায় ছেদ করছে না, এই জায়গায় ছেদ করছে না, দুইটা বৃত্ত দুইটার এই জায়গায় ছেদ করছে না। এই জায়গায় যদি ছেদ করে থাকে তাহলে এই জায়গায় যদি ছেদ করে থাকে, কোন জায়গায় করছে, কোন জায়গায় করছে, এই জায়গায় ছেদ করছে, এই জায়গায় ছেদ করছে। এই দুইটা অর্থাৎ এই দুই বিন্দুগামী বৃত্তের, অর্থাৎ এইখান থেকে বৃত্তটা আঁকতে হবে, এইখান থেকে বৃত্তটা যাইতে হবে, অর্থাৎ এই দুই বিন্দুগামী বৃত্ত, এই দেখো এই দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্ত, নির্ণেয় বৃত্ত, নির্ণেয় বৃত্ত। নির্ণেয় বৃত্ত কোনটা আমার, নির্ণেয় বৃত্ত হলো এইটা। এখানে একটা বৃত্ত দেওয়া ছিল, এখানে একটা বৃত্ত দিয়েছিল, তাদের ছেদ অংশ কোনটা, এই একটা, এদের মাঝখান থেকে চলে যাইতেছে এদের, হ্যাঁ এদের এদের আমাদের এইখানে একটা বৃত্ত যাইতেছে, এই যে এই বৃত্তটা, এই বৃত্তের সমীকরণ আমার দরকার, এই বৃত্তের সমীকরণ আমার দরকার। সূত্র কি দেখো, এই বৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2y শূন্য। ধরলাম এই বৃত্তের সমীকরণটাকে s1 ইজ ইকুয়াল টু 0, এই বৃত্তের জিরো, এই বৃত্তের একটা সমীকরণ আছে, ধরলাম এই বৃত্তের সমীকরণ হলো s2 ইজ ইকুয়াল টু 0। তাইলে সূত্র কি হবে জানো, সূত্র হবে s1 প্লাস ks2 ইজ ইকুয়াল টু 0, বা এখানে আমি s2টাও আগে লিখতে পারি, এখানে কে আগে পরে হবে এইটা ফ্যাক্ট না, বুঝছো। আমাদের কিন্তু এই টপিকটাও শেষ। সো আজকের ইসের লাস্ট টপিক, এটা কিন্তু আমরা হোয়াইট বোর্ডে শিখাবো কালকে আরও ভালো মতো। যাও, আমাদের আজকের লাস্ট টপিকের নাম লেখো, টপিকের নাম হইলো যদি বৃত্ত দুইটা স্পর্শ করে, যদি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাইলে কি হবে, যুক্তিবৃত্ত পরস্পর কি করে, বৃত্ত পরস্পর স্পর্শ করে, যদি বৃত্ত পরস্পর স্পর্শ করে, আবার আবার মনে রাখো কি করবে, স্পর্শ করবে, তারা কিন্তু স্পর্শ করবে। এখন স্পর্শ কিন্তু অনেক প্রকার হইতে পারে, এটা তোমাদের ফ্যাক্ট, তোমাদের কোন প্রকার স্পর্শ তারা বলছে প্রশ্নে, সেইভাবে আমরা কাজ করব। আমাদের এখন স্পর্শ তো অনেকভাবে করতে পারে কি না, ইয়েস। এখন স্পর্শ কয়ভাবে করতে পারে, একটা হলো বহিঃস্পর্শ করতে পারে বা অন্তঃস্পর্শ করতে পারে। বহিঃস্পর্শ কেমন, ধরো এই একটা বৃত্ত, সাদা বৃত্ত নেই, বুঝতে সুবিধা হবে, ধরো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ওয়েট, সরি, ওয়েট, কি যেন হচ্ছে এখানে, সমস্যা হচ্ছে, আমি আবার আঁকি। ধরো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, বহিঃস্পর্শ আছে, বহিঃস্পর্শ কি, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আবার ধরো এই বৃত্তটাকে আমি কপি করলাম, এখান থেকে এটাকে যদি কপি করি, এখানে কপি না করে আমি আবার আঁকি,
ধরো আবার এইখানে একটা বৃত্ত, ধরো দুইটা বৃত্ত যদি স্পর্শ করে, বৃত্ত স্পর্শ করে কিভাবে, এই যে বৃত্তটা স্পর্শ করছে, এই যে বৃত্তটা স্পর্শ করছে, এটা কি আমাদের বহিঃস্পর্শ করছে না? কারণ বৃত্ত দুইটা কোথা থেকে স্পর্শ করছে, বাইরে থেকে স্পর্শ করছে, সুতরাং এটা কি স্পর্শ, এটা হইবে বহিঃস্পর্শ। দেখো এটা কোন জায়গা থেকে স্পর্শ করছে, দেখো এই যে এরা কিন্তু বাইরে থেকে স্পর্শ করছে, এরা কিন্তু ভিতর থেকে স্পর্শ করে নেয়, বাইরে থেকে স্পর্শ করছে। দেখো এইটারও বাইরা, এইটারও বাইরা, দুইটার বাইরা প্রান্ত, এইটার বাইরা প্রান্ত, এইটার বাইরা প্রান্ত স্পর্শ করছে, যার ফলে আমরা কি বলতেছি, যার ফলে এটাকে আমরা বলতেছি বহিঃস্পর্শ। কি বলতেছি? বহিঃস্পর্শ। এখন বহিঃস্পর্শে ধরলাম কেন্দ্র এইখানে আর এইটার কেন্দ্র এইখানে, এইটার কেন্দ্র যদি হয় C1 C2 আবার C1 C2, আর এইটার কেন্দ্র হয় যদি সরি 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 আরে ওয়েট, আমি কোনো মিস্টেক করলাম, হ্যাঁ হ্যাঁ দুঃখিত দুঃখিত, ওয়েট লেট মি কারেক্ট, এখানে একটু ভুল করে ফেলছি, এখানে C1, আমি এখানে দুইটা C1 C2 ধরে ফেলছি, আসলে এখানে একটা C1 হবে একটা C2 হবে, এখানে তার C1 C2, আমি তো এখানে স্থানাঙ্ক নিয়ে কাজ করতেছি না, আমি তো এখানে স্থানাঙ্ক নিয়ে কাজ করতেছি না, বুঝছো? আমি এখানে কোন জায়গায় এটা ভুল করছি, আমি কি এখানে C1 C2 নিয়ে কাজ করতেছিলাম, আমি কেন C1 C2 লিখলাম, এইটা কি হবে, এইটাকে লিখলাম C1, এটাকে লিখলাম C1, এটার কেন্দ্রকে লিখলাম C1, এইটার কেন্দ্রকে লিখলাম C2। তাহলে এইখান থেকে এর ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ এই, এর ব্যাসার্ধ এই, এর ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ R1, এই ব্যাসার্ধ কত, এই ব্যাসার্ধ কত R2, এই ব্যাসার্ধ কত R2। সুতরাং বলতে পারি না C1 C2 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2, এটা বহিঃস্পর্শের সূত্র, C1 C2 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। কেন R1 প্লাস R2? কারণ এদের মধ্যবর্তী দূরত্ব কত, এই এতটুকু না, এদের মধ্যবর্তী দূরত্ব, এদের অর্থাৎ এই যে C1 এবং এই যে C2, এদের মধ্যবর্তী দূরত্ব কি, এইটা না, আর এইটা মানেই তো এই যে R1 প্লাস R2। এখন আরেকটা আছে অন্তঃস্পর্শ কি, ধরো এইরকম একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র কই, এই হলো বৃত্তের কেন্দ্র, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এখন অন্তঃস্পর্শ, ধরো এই আরেকটা বৃত্ত, এই বৃত্ত, এইটাকে বলতেছিলাম আমরা বহিঃস্পর্শ, আর অন্তঃস্পর্শ হবে এই স্পর্শ, অর্থাৎ ভিতর থেকে স্পর্শ করবে, এই যে অন্তঃস্পর্শ, এটাকে বলে অন্তঃস্পর্শ। কেন অন্তঃস্পর্শ? কারণ দেখো এই যে এই বৃত্তটার বাইরা কেন্দ্র, এইটা কিন্তু এইখানে স্পর্শ করছে, এইখান বরাবর স্পর্শ করছে, কোন বরাবর স্পর্শ করছে, এই বরাবর স্পর্শ করছে, দেখো দুইটা বৃত্ত এই বরাবর স্পর্শ করছে। এখন এই ক্ষেত্রে এইখানে কিন্তু ওর ব্যাসার্ধটা, এইখানে ধরলাম এইখানে ওর ব্যাসার্ধটা, এখন সুতরাং আমি বলতে পারি না এদের দূরত্ব কত, এই থেকে এই এর দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত, এই কিন্তু 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 এই যে এই ব্যাসার্ধ কত, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ এই, ছোট বৃত্তের ব্যাসার্ধ হইল এই। এখন বলো বড় বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, বড় বৃত্তের ব্যাসার্ধ এতটুকু, ছোট বৃত্তের ব্যাসার্ধ এতটুকু, এখন আমি চাই এতটুকুর ভ্যালু, তাইলে এই যে সম্পূর্ণটা থেকে এতটুকু যদি বাদ দেই, সম্পূর্ণটা থেকে যদি এতটুকু বাদ দেই, তাইলেই তো এতটুকুর ভ্যালু পাই, অর্থাৎ আমি আবার বলতেছি, আমাদের দরকার হলো এখান থেকে এতটুকুর ভ্যালু, এখানে কেন্দ্র মুচ্ছে গেছে, যাও এখান থেকে এতটুকু ভ্যালু, আমাদের টোটাল ভ্যালু থেকে যদি এতটুকু বাদ দিয়ে দিই, তাইলেই তো এতটুকু পাই যাবো। আর এইটাই সূত্র, অর্থাৎ C1 C2 ইজ ইকুয়াল টু R1 মাইনাস R2। এখানে R1 সর্বদা বড় থেকে ছোট বিয়োগ, R1 R2 সবসময় বড় থেকে ছোট বিয়োগ।